আজকে সিরাজ স্মৃতির আমি 28তম অংশ পড়ব, অর্থাৎ 28 পাঠ। ইতিমধ্যে আমরা বইটার প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসছি। আপনাদের আরও একটা কথা বলি, এই বইটা, এই গ্রন্থটা 312 পৃষ্ঠার। এটা আপনাদের যারা পাঠক তারা কষ্ট করে হলেও পড়বেন। আমি তো অসুস্থ, আমি শেষ পর্যন্ত বইটা পড়ে যেতে পারবো কি না। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো লেখক তার বই পড়ে এভাবে পাঠকদের উদ্দেশ্যে শোনাবেন, আমার মনে হয় আমি শুনিও নি, দেখিও নি। এই জন্য আজকাল তথ্য প্রযুক্তির যুগ, আর আমি শেষ বয়সে এ বইটা আমি শোনাতে চাই। অনুগ্রহ করে আপনারা শুনবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। শুরু করছি। আমার সঙ্গে টাঙ্গাইল চলো। আমি কিছুদিনের মধ্যে আবার রাতে ট্রেনে ঢাকা ফিরে এলাম। সঙ্গে আমার ফুফাতো ভাই আব্দুর রশিদ। যখন ফিরে এলাম তখন ভোর 5টা হবে। রুমে ঢুকেই দেখি আমার রুমমেট বেনজির আহমেদ কম্বল গায়ে দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। একটা রুমে 4টা করে সিট, বড় রুম। রশিদ বলল, ওই সিটে কে ঘুমিয়ে আছে? আমার ফুফাতো ভাই বলছেন। তখন বেনজির উত্তর দেয়, রহিম আর করিম। এই বলে সবাই আমরা হাসতে থাকি। বেনজির অত্যন্ত রসিক মানুষ ছিলেন, তাৎক্ষণিক উত্তর দিতে জানে। রশিদ আমার সঙ্গে কয়েকদিন থেকে আবার ঢাকা থেকে বাড়ি ফিরে গেল। বেনজির আহমেদ এখন আমেরিকার প্রবাসী, এখন বেঁচে আছে কি না আমি জানি না। ইউনিভার্সিটির ছুটির এক দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি আর সিলেটের হালিম, আমরা দুইজন হলের মধ্যে চৌকির উপর ঘুমিয়ে পড়েছি। প্রচণ্ড গরম, দুজন খালি গায়ে, শরীর থেকে দরদর করে ঘাম ঝরছে। তখন বেলা প্রায় 2:30, বাইরে প্রখর রোদ। তখন আমি দিবা স্বপ্নই একটা দেখলাম, শুয়ে আছি আমরা দুইজন। অদ্ভুত এক স্বপ্ন দেখলাম। মেয়েটা আমার পড়ার টেবিলের পাশে বসে আছে। আমার রুমমেটরা, বিশেষ করে হালিম এবং আমার পাশাপাশি সোয়াদ নিয়ে নানা রসিকতা করত, কারণ আমাদের দুইজনের গায়ের রং ফর্সা এবং চেহারাও প্রায় একই রকম। সবাই বলে আমরা নাকি যমজ ভাই। আমি সাধারণত স্বপ্ন দেখি না, কিন্তু ওই দিনের সেই দিবা স্বপ্নের কথা আজও আমাকে তাড়িয়ে বেড়ায়। দেখলাম মেয়েটা আর রুমের টেবিলের পাশে একটা চেয়ারে বসে আছে, কিন্তু আমি তো তাকে ঢাকা আসার খবর দেইনি, অথচ বলা নেই কওয়া নেই। হঠাৎ কি করে সে জানলো আমি ঢাকায় আছি? হঠাৎ ঘুম ভেঙে চোখ মেলতে দেখি সত্যি সত্যিই মেয়েটা আমার টেবিলের পাশে চেয়ারে বসে আছে। আমি জানতাম সে অনেকটা গৃহবন্দী অবস্থায় আছে, বাসা থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া তাকে নাকি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টাও চলছে। আমি অবাক চোখে তার দিকে অনেকক্ষণ ধরেই তাকিয়ে থাকলাম। আমার রুমমেটরা বরাবরের মতো একে একে সবাই বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেহেতু আমরা দুইজন আছি, আমি তো তাদেরকে বারণ করি। সবার সামনে মেয়েটা অকপটে বলতে শুরু করে, আমি সকালে টাঙ্গাইলে ভাবির মায়ের বাসায় এসেছিলাম, সেখান থেকে সরাসরি ঢাকা এসেছে। আমি তোমার বিষয়ে কিছু ভাবিকে বলিনি, বা বলেছি। তুমি আমার সঙ্গে টাঙ্গাইল চলো। আমি বললাম, কেন?
প্রত্যুত্তরে সে বলল, কাজ আছে, এতদিন তোমার সঙ্গে সম্পর্ক, তাই তোমাকে আমাদের বাড়িতে একবার নিয়ে যেতে চাই। আমি বললাম, তুমি এখন আমার বাড়ির লোকজনদের নিয়ে আমাকে মার খাওয়ানোর চেষ্টা করছো? সে বলল, চলো আমার সঙ্গে, দেখি আমি থাকতে তোমাকে মারে কে। আমি ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞেস করলাম, কি করব? হানিফ বলল, তুই যা, তোর কিছু হলে আমরা সবাই তোকে উদ্ধার করব, তুই চলে যা টাঙ্গাইলে। নিতে যখন আসছে, আমি এক কাপড়ে তার সঙ্গে টাঙ্গাইলে রওনা হলাম। তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। আমি এই প্রথম আমার টাঙ্গাইলে যাওয়া, এর আগে আমি টাঙ্গাইল দেখিনি। দুশ্চিন্তায় মন আচ্ছন্ন। শেষ পর্যন্ত কি লাঞ্ছিত হব, নাকি 2 ঘন্টা পর টাঙ্গাইলে পৌঁছলাম। বাস টার্মিনালে নেমেই মেয়েটা একটা রিক্সায় উঠলো, আমাকে অন্য একটা রিক্সা নিয়ে তাকে ফলো করতে বলল। মিনিট 10-এর মধ্যে একটা টিন শেড বাসার সামনে রিক্সা থেকে নেমে আমাকে নামতে বলল। আমাকে সেই বাসার ড্রয়িং রুমে বসতে বলে মেয়েটা বাড়ির অন্দরমহলে চলে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, এটা কি তাদের বাড়ি না অন্য কাউকে বাড়ি। হঠাৎ বিয়ের প্রস্তাব, অতঃপর বিয়ে। বাসার ভিতর শুনশান নীরবতা। ড্রয়িং রুমটি আকারে বেশ ছোট, সাধারণ মানের এক সেট সোফা এবং কয়েকটি চেয়ার। আসবাবপত্র বলতে তেমন কিছু নেই। আমি একা একা বসে ভাবছি আমাকে অপদস্থ করে কি না। বেশ কিছুক্ষণ পর মেয়েটা এসে বলল, এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। ভাই কয়েকবার এসে আমাকে খোঁজ করে গেছে, মাও এসেছে। আমাকে বাড়িতে না পেয়ে ভাই ভাবিকে অনেক বকাবকি করেছে আমার মা, এমনকি তালাক দেওয়ার কথাও হুমকিও দিয়েছে আমার ভাই। সে বলল, তোমার কিচ্ছু হবে না, আমার দূর সম্পর্কে খালাতো ভাই শাহজাহান তোমাকে সব রকম সাহায্য করবে, তুমি শক্ত থেকো, তোমার সঙ্গে আমার বিয়ের সম্মতি না হওয়া পর্যন্ত এ বাড়ি ছেড়ে আমি যাব না। এসব কথা বলে সে আবার বাড়ির ভিতরে চলে গেল। ওর কথায় বুঝলাম এ বাড়িতে আমার অবস্থান মেয়েটির বাবার বাড়ির লোকজন ইতিমধ্যে জেনে গেছে। আমার ভয়ে আত্মারাম খাসা ছাড়ার উপক্রম। আমার সামনে পরিবেশন করা পায়েস, চা। কি আর খাবো? নির্ঘাত একটা বিপদের অজানা আশঙ্কায় বুক কাঁপতে শুরু করলো। এখন থেকে কিভাবে মুক্তি পাব? এখান থেকে কিভাবে মুক্তি পাব? বা ঢাকায় যাব, বাড়ির ভিতর থেকে চিৎকার চেঁচামেচির শব্দও শুনতে পাচ্ছি। অবস্থার অবনতির আশঙ্কায় আমি বাড়ির বাইরে বের হওয়ার পথ খুঁজছি। সদর দরজার সিটকানিটা খুলে রাখলাম, আর ঘরের ভিতরে দরজাটা সামান্য একটু ফাঁক করে রাখলাম, যেন বাড়ির ভিতরে লোকজনের কথা আমি শুনতে পাই। এইবার মেয়েটার মা ভাই বাসায় এসেছেন বলে মনে হলো। তার মা মেয়েটাকে অনেক বকাঝকা করছেন। ওর মা বলছেন, আমার তো আরও মেয়ে আছে, তাদের বিয়ে দিতে হবে, তুই আমাদের মান সম্মান ধুলেই মিশিয়ে দিলি, তোদের লেখাপড়া শেখানো কি আমার অপরাধ? এভাবে কেউ মেয়ে বিয়ে দেয়? উচ্চস্বরে মেয়েটার ভাবিকেও গালমন্দ করছেন। তারপর মেয়েটাকে অনেক আদরের সঙ্গে তার মা বাসায় যেতে বললেন, সেটাও আমি শুনতে পাচ্ছি। কিন্তু ওই একই কথা, ওই ছেলের সঙ্গে বিয়ে না দিলে আমি এই বাড়ি ছেড়ে যাব না। তার মা উচ্চস্বরে বলতে শুরু করলেন, কোথাকার কোন ছেলে, আমি তার সঙ্গে কথা বলবো? কেমন বাপের বেটা দেখি। মহিলার এই কথা শুনে আমি পালাবার জন্য বারবার দরজার দিকে তাকাচ্ছি। মেয়েটার ভাইয়ের কোনো কথা আমি শুনিনি, কিন্তু ওর ভাবির মা অর্থাৎ তার ভাইয়ের শাশুড়ি বললেন, ছেলেটা খারাপ কিছু বলবেন না বিয়ান, তার তো কোনো দোষ নাই। মেয়েটার মা বললেন, দোষ নাই মানে কি? কথা নাই বার্তা নেই, রাজশাহীর কোথাকার কোন বংশের ছেলে,
এত সাহস নিয়ে মেয়ের বাড়িতে এসেছে, এই বলে তিনি হুড়মুড় করে ড্রয়িং রুমে ঢুকে পড়লেন। আমি বসেছিলাম সোফায়, দাঁড়িয়ে অতি বিনয়ের সঙ্গে কম্পিত গলায় সালাম দিলাম। ভদ্রমহিলা এক নজরে আমার আপাত মস্তক লক্ষ্য করে আমাকে বসতে বললেন। আমার পরিবারের সবার বৃত্তান্ত জানতে চাইলেন। মেয়েটার দরজার অপর পাশে দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে। ওর মা অনেক সময় নিয়ে আমার সঙ্গে কথা বললেন। তারপর নিজের মেয়েকে বললেন, চিনু, তুমি বাসায় যাও, আমার সঙ্গে চলো। আমাকে উদ্দেশ্য করে বলেন, বাবা, আমি কথা দিলাম শীঘ্রই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তুমি আমাকে তোমার মায়ের মতো মনে করো। কিন্তু ওর মায়ের সঙ্গে সাক্ষাতের আগেই মেয়েটা আমাকে বলেছিল, তুমি আমার মায়ের মিষ্টি কথায় ভুলে যেও না। ছেলে ভোলানোর মতো করে যদি মা একবার আমাকে নিয়ে যায় তাহলে আর কোনো কাজ হবে না। কোনো ক্রমেই মায়ের কথা মায়ের কথা তুমি শুনো না বা শুনবে না। উভয় সংকটে আমি পড়ে যাই, শ্যাম রাখি না কুল রাখি। আমার অবস্থা এমনই হলো। কিছুক্ষণ পরে মেয়েটা বলল, তুমি আমাকে বাড়িতে পাঠানোর কথা বলছো কেন? আমি তাকে বলি, তুমি যাও তো দেখি, আমাকে একটুখানি বিশ্বাসী হতে দাও। তারপর মেয়েটাকে নিয়ে গভীর রাতে বাসায় চলে গেলেন ওর মা। পরে শুনেছি আমার রাতের থাকা খাওয়ার ব্যবস্থা করে গেছেন উনি। এসব শুনে আশ্বস্ত হলাম যে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তবে নানা দুশ্চিন্তায় এসে মাথায় ভর করলো। শেষবার বাড়ি থেকে আসার সময় দাদাকে বলে এসেছিলাম আমি টাঙ্গাইলে ওই মেয়েটাকে বিয়ে করব না। এ খবর মাও জেনেছিল। মাত্র 4-5 দিন হলো এসব কথা বলেছিলাম, আর এখন ঢাকায় এসে বেমালুম সব ভুলে নিজের মতো নিজেই মত পাল্টালাম। বাতিল করা বিয়ের জন্য এখন আমি একাই তৈরি হচ্ছি। দাদা দাদি এবং মায়ের মতামত উপেক্ষা করে কিভাবে বিয়েতে মত দিব, এইসব কথা ভেবে কোনো মতে সঠিক সিদ্ধান্ত আসতে পারছিলাম না। এমন সময় একটা ছেলে জোরে জোরে চিৎকার করতে করতে দুলাভাই দুলাভাই বলে ডাকতে ডাকতে ড্রয়িং রুমে ঢুকলো। ছেলেটা ফর্সা, হালকা পাতলা গড়নের, বেশ চটপটে। আমি জানতে চাইলাম, তুমি কে ভাই? সে বলল, আমার নাম শাহজাহান, আমি আপার খালাতো ভাই। আমার বিষয়ে আপার সঙ্গে আমার কথা হয়েছে। আপনার বিষয়ে আপার সঙ্গে আমার কথা হয়েছে। আপনাকে সাহায্য করতে আপা আমাকে পাঠিয়েছেন। বিয়ে না হওয়া পর্যন্ত আপনার কাছেই থাকবো আমি বডিগার্ড হয়ে। এখন বললেন, কি করতে হবে আমাকে বলেন। ওর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলাম মেয়েটা পরিকল্পিতভাবেই খালাতো ভাইকে হাত করেছে। ছেলেটি বলল, চিন্তা করবেন না দুলাভাই, আমি দূরের আত্মীয় হলেও এই পরিবারের যাবতীয় সমস্যার সমাধান করে দেই। আমি বয়সে ছোট হতে পারি, কিন্তু তারা আমাকে শতভাগ বিশ্বাস করে। আমি ছাড়া বাসার কোনো অনুষ্ঠানই হয় না। মনে মনে ভাবলাম, যাক, এই দুঃসময়ে ভালো একজন সঙ্গী তো আমি পেয়েছি। শাহজাহান আরও বলল, বাসায় মিটিং বসেছে, বিয়েতে কারো মত নেই, শুধু খালা ছাড়া। খালু ময়মনসিংহ থেকে আসবেন। তিনি জেলা সমবায় অফিসার হিসাবে কর্মরত ময়মনসিংহে ছিলেন। তারপর সিদ্ধান্ত হবে। তবে দুলাভাই, আপনি কি জাদু দেখিয়েছেন যে খালা একা হলেও আপনার সঙ্গে আপার বিয়ে দিতে রাজি হলেন? খারাপ আরও বলেছেন, আমার তো আরও মেয়ে আছে, তোমরা ওদের যেখানে খুশি বিয়ে দেও, কিন্তু আমার এই মেয়েকে আমি রাজশাহীর এই ছেলেটার সঙ্গেই বিয়ে দেব। অথচ এই ভদ্রমহিলা আমাকে দেখে বা কথা বলার আগেও যে বিষয়ে ঘোর বিরোধী ছিলেন, কারণ তিনি যখন আমার সামনে আসেন তখন তাকে দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু কটু কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিবেন। কিন্তু আমি যখন তাকে দেখে সালাম দিয়ে দাঁড়ালাম এবং আলাপ করছিলাম,
তখনই বুঝেছি তিনি অত্যন্ত শান্ত ধীর স্থির মহিলা। মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেছেন। তখনই মনে হয়েছে আমি যেন আমার মায়ের সঙ্গে কথা বলছি। শুরুতে তার রুদ্রমূর্তি দেখে তো আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে তার পাল্টে যাওয়া এবং আমাকে স্নেহের পরশ বুলিয়ে দেওয়ার পর বুঝলাম মেয়ের জন্য উপযুক্ত পাত্র হিসাবে আমাকেই তার পছন্দ। আমি মেয়েটার খালাতো ভাই শাহজাহানকে বললাম, তুমি যেভাবেই হোক তোমার আপার সঙ্গে আমার একবার আলাপ করিয়ে দাও। এভাবে বিয়ে হয় না। দাদা দাদি মাকে না জানিয়ে আমি বিয়ে করতে পারি না। আমার অনেক কথা আছে। ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে বাসে অনেক কথাই বলা হয়নি তোমার আপাকে। আমি অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু তোমার আপা আমার কোনো কথাই শুনতে চায়নি। তাছাড়া আমার বাড়ির সকলেই জানে আমি তোমার বোনকে বিয়ে করব না, অথচ আমি এখন বিয়ে করতে টাঙ্গাইলে চলে এসেছি। এটা তোমাদের মনে হচ্ছে। এভাবে হোক ভাই, যেভাবেই হোক তুমি একটা ব্যবস্থা করো। শাহজাহান উত্তর দিল, কোনো কথা হবে না দুলা ভাই, সব হবে বিয়ের পর দিন। এই সময় এইসব কথা বলা যাবে না দুলা ভাই। ওই বাসায় তখন কুরুক্ষেত্রের মতো যুদ্ধ চলছে। খালা একাই সব কিছু সামাল দিচ্ছেন। খালাকে তো চেনেন না আপনি, চিনবেন পরে যখন জানবেন ওই মহিলায় আপনার বিয়ের সব ব্যবস্থা শক্ত হাতে করেছেন। শাহজাহানের কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। শাহজাহান চলে যেতে বলল, আমি এখন খালা বাসায় যাচ্ছি। মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় আবার এসে জানাচ্ছি। এখন তো এটাই আমার একমাত্র কাজ। ঘুমাবেন না কিন্তু, সারা রাত জাগতে হবে। আজকেই নাটকের শেষ রজনী। আমাকে সতর্ক করে দিয়ে শাহজাহান ক্ষিপ্র গতিতে চলে গেল। মেয়েটার দুলাভাই জামালপুর মহকুমার এসডিও। সে কথা আগেই বলেছি। পরিবার তার মর্যাদা ও প্রভাব অনেক বেশি পরিবারে। তার কারণ ওই পরিবারে ভালো মন্দ দেখার দায়িত্ব তার। আমাদের বিয়েতে তার অমত। তারা বলেছেন কোথাকার কোন গ্রামের ছেলে, আবার লেখাপড়াও ভালো নয়, তারপরে বেকার, কোনো যোগ্যতা নেই তার আমার শালীকে বিয়ে করার। আমার কাছে অনেক ম্যাজিস্ট্রেট পাত্র আছে, যেমন দেখতে সুন্দর তেমনি ব্রাইট ক্যারিয়ার। এছাড়া একবার এসডিওর সিএনবি, এখানকার এসডিওর সিএনবি সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আমার শালীকে বিয়ে করার জন্য পাগল। ও যদি আমাদের কথা না শোনে তাহলে সে হারিয়ে যাবে অন্ধকারের চিরতরে। আমি মেয়েটার দুলাভাই এই এসডিও সাহেবের কথাগুলো স্মরণ করিয়ে দিতে চেয়েছিলাম মেয়েটাকে। সে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। ওর দুলাভাইয়ের কথা মেনে নি, কারণ আমি তাকে ভালো অবস্থায় রাখতে পারবো না। যদিও আমি এক সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত পুরুষ, একা হিসাবে সম্পদও আমার অঢেল, কিন্তু আমি চাকরি বাকরি এখনও করি না। তাছাড়া পাড়াগাঁয়ের তাকে নিয়ে কোথায় রাখবো? এই কথাগুলো বলতে বলতে শেষ মুহূর্তে শাহজাহানকে বলেছিলাম, তুমি তোমার আপার সঙ্গে আমার দেখা করে দাও ভাই একবার। আমি মেয়েটাকে ভালো পরামর্শ দিব। আমাকে বিয়ে করার ভুল পথে পা বাড়ানো তোমার আপার জন্য আত্মঘাতী হবে, আর এই ভুলের মাসুল তাকে এবং আমাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। শাহজাহান ওর বোনকে আমার মনের এই কথাগুলো বলেছিল কি না জানি না, তবে শাহজাহান যখন রাত দুটোই ড্রয়িং রুমে আসে তখন তার মুখে হাসির ঝিলিক। হাসতে হাসতে বলল, দুলাভাই সব শেষ। আমি ভাবলাম আমাদের বিয়েতে মনে হয় মেয়েটির পরিবার রাজি নয়, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে শাহজাহান হাসির রেশ থামিয়ে বলতে শুরু করলো, খালু আগামীকাল সকাল 10টায় ময়মনসিংহ থেকে আসবেন। আপনার সঙ্গে কথা বলে শুক্রবার জুম্মার নামাজের পর আপনাদের শুভ বিবাহ। এই বলে হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরলো, বলল, আমি ছোট হতে পারি, কিন্তু আমার অনেক বুদ্ধি। শত বাধাতে আমার জয় হয়েছে। শাহজাহানের খুশি আর ধরে না, মনে হয় লঙ্কা বিজয় করে এসেছে। কিন্তু আমি তার কথা শুনে পাথরের মূর্তির মতো বসে রইলাম কিছু সময়। বিয়ে নিয়ে দীর্ঘ আলোচনার কারণে
ঘুমাতে দেরি হওয়ায় সকালে উঠতে আমার 10টা বেজে যায়। নাস্তা করে বসে বসে ভাবছি গত রাতের কথাগুলো। এমন সময় মধ্যবয়সী এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। আমি তাকে সালাম দিয়ে উঠে দাঁড়ালাম। তিনি আমাকে বসতে বলে নিজের পরিচয় দিলেন মেয়েটির বাবা বলে। আমার কুশলাদি জানার পরে বললেন, তোমার দাদা আমাকে মাস 2 আগে একটা চিঠি লিখেছিলেন। আমি অফিসের ঝামেলায় উত্তর দিতে পারিনি। আর আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে বাদ দিয়ে এভাবে বিয়ে দেওয়াটা আমার মান সম্মানের ব্যাপার। এছাড়া তোমার দাদাও মা আছেন, তাদের একটা সম্মতির প্রয়োজন। তুমি দেখো কিভাবে এটা সমাধান করা যায়। তখন আমি শান্ত হয়ে বলি, সম্ভবত দাদা চিঠিতে যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আপনাদের তাতে সম্মতি আছে কিনা যদি চিঠির উত্তরে কিছু লিখতেন, তাহলে তো বিষয়টা আগেই ফয়সালা হয়ে যেত। তাছাড়া আমি তো আজ আপনার মেয়েকে বিয়ে করতে আসিনি। আপনার মেয়ে আমাকে বেড়াতে নিয়ে এসেছে। তার সঙ্গে বিয়ের ব্যাপারে আমার কখনোই কোনো কথা হয়নি। আমার কথা শুনে ভদ্রলোক বেশ চিন্তিত মনে হলো। অনেকক্ষণ নিশ্চুপ থেকে বললেন, ঢাকায় তোমাদের কোনো আত্মীয় স্বজন আছে? আমি এক কথায় বললাম, জি না। মেয়েটির বাবা বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল জুম্মার নামাজের পর বিয়ে হবে। পারিবারিকভাবে সংক্ষিপ্ত আয়োজন করব আমরা। তোমার ঢাকার বন্ধুবান্ধব থাকলে তাদের খবর দিও, অনুষ্ঠানে যেন তারা থাকে। এই বলে নিঃশব্দে তিনি বিদায় হলেন। মেয়েটার ছোট ভাই শাহজাহানকে আমি আমার হলের ঠিকানা এবং বন্ধুদের কাছে একটা চিঠি লিখে ঢাকায় পাঠান। ওই মুহূর্তে 1974 সালের 17 মে শুক্রবার সকালে টাঙ্গাইলে আসার জন্য প্রিয় বন্ধু হানিফ, বেনজির, আমার গ্রামের মজিবর সহ আমার 8 বন্ধু কথা মতো শুক্রবার সকালে টাঙ্গাইলে আসে। আমি তাদের জন্য আগে থেকে একটা হোটেল 4টা রুম বুক করে রাখি। শুক্রবার সকালে মেয়েটার ভাবির মা আমাকে তাদের বাসায় গায়ে হলুদ মেখে গোসল করিয়ে দেন। অত্যন্ত সাধারণ বেশে এই অনিচ্ছাকৃত বিয়ের বর সেজে কনের বাড়িতে গেলাম। পরনে পাজামা পাঞ্জাবি, রিক্সা করে বরযাত্রা। অথচ দাদা বলতেন, তোকে হাতিতে চড়ে নিয়ে কনে বাড়িতে নিয়ে যাব। তখন বারবার আমার দাদার কথা মনে পড়ছিল। আমার মায়ের পবিত্র মুখশ্রী তখন আমার মানসপটে ভেসে ওঠে।